আর একটা প্রশ্ন অবশ্যই সবসময় উঠে আসে, সেটা হচ্ছে যে আরএসএস কি মুসলমান বিরোধী? আরএসএস এর এজেন্ডা কি ফ্যাসিজম এবং ভারতবর্ষে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা? প্রথমটা উত্তর অবশ্যই না। আমি আরএসএস এর নেতাদের যতটা কাছ থেকে দেখেছি, আরএসএস এর ইতিহাস পড়েছি, আরএসএস একটা রাষ্ট্রবাদী সংগঠন। আমি আরএসএস এর পুরো মুসলমান বিরোধিতার ইতিহাস, কেন মুসলমান বিরোধিতা সেটাও আমি বলবো। বাট ওভারঅল আমার মনে হয়নি যে আরএসএস মুসলমান বিরোধী সংগঠন, কিন্তু ইট অ্যাপিয়ার টু বি দ্যাট ওয়ে, তার কারণটাও একটু বলা দরকার। সেকেন্ড হচ্ছে, আরএসএস কি চায় যে ভারতের সংবিধান পরিবর্তন করে একদলীয় চীনের মতো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, বাট আনসার ইজ মোস্ট লাইকলি ইয়েস। এটারও আমি হিস্টোরিক্যাল অ্যানেকডট থেকে আমি বলছি যে কি আসছে সেটা থেকে আমি বলছি। এবার আমি এক এক করে প্রশ্ন করি। দেখুন, প্রথম প্রশ্ন, আরএসএসকে বুঝতে গেলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে প্রথমে ধরুন, আমি আবার এই আগের দিন বলেছিলাম 1980s ভারতবর্ষের শহরগুলোতে ছোটো ছোটো, ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গের শহরগুলোতে ছোটো ছোটো শহরগুলো একটি কি দুটি প্রচারক ছিল। অর্গানাইজারের বাংলা অনুবাদ দিয়ে বেড়াতো, আমাদের বাড়িতেও আসতো, যাকে যেহেতু সব পার্টি বই আসতো আমরা দেখতাম। এরকম ছিল, খুব গরিব লোক, টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, একটা ভাঙা সাইকেল এটি ডিং 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 করতে করতে আসছে। আর সেখানে তখন সিপিএমের চারিদিকে লাল পতাকা উঠছে, আজকে লাল শেষ, সব জায়গায় আরএসএস গেরুয়া হয়ে গেল। তো এটা কেন হলো, এইটা একটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। এটা হলো তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে আরএসএস প্রথমত মাটির সাথে সংযুক্ত দর্শন নিয়ে কাজ করছে, অর্থাৎ দে আর ডিপলি রুটেড ইন হিন্দুজম, যে ভারতের কালচার, ভারতের ঐতিহ্য, ভারতীয় সংস্কৃতি, অর্থাৎ মাটির সংস্কৃতির সাথে লোকগুলোর সাথে ওয়েল কানেক্টেড। আর নাম্বার টু, এর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে বেসিক্যালি আরএসএস দেশীয় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পক্ষে, অর্থাৎ ন্যাশনাল ক্যাপিটাল, জাতীয় পুঁজির পক্ষে। পুঁজিবাদ বিরোধী তো একদমই নয়, অর্থাৎ তারা জাতীয় পুঁজির বিশাল সাহায্য পায়। আমি একটা উদাহরণ দিই। এই মুহূর্তে আমি যতদূর জানি আরএসএস এর টোটাল এনজিওর সংখ্যা 140-এর কাছাকাছি। তারা স্কুল চালায়, হাসপাতাল চালায়, সেখানে মূলত আদিবাসীদের তারা সেবা করে, আদিবাসীদের শিক্ষিত করে, সেখানে অনেক মুসলমানও থাকে। এই যে কটি মুসলমান ভোট বিজেপি পেয়েছে, আপনি নিশ্চিত থাকুন যে তাদের কোনো না কোনো আরএসএস এর শাখায় থেকে তারা বেনিফিট পায়। এবং আমি একটা জিনিস অবশ্যই আপনাদের বলবো যে বেসিক্যালি সিপিএম যেখানে ফেসবুকে বিপ্লব করে বেড়াচ্ছে, সেখানে আরএসএস কিন্তু আদিবাসীদের মধ্যে প্রবল সংগঠন করেছে, যার ফল কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আদিবাসী এলাকাগুলোতে, পশ্চিমবঙ্গের আদিবাসী এলাকাগুলোতে এবার বিজেপি স্ট্রাইক রেট হচ্ছে 82%। জঙ্গলমহল থেকে পুরোপুরি তৃণমূল পাই মুছে গেছে, রাইট? এসসি এসটি এবং আদিবাসী এলাকার মধ্যে এই বিজেপি অত্যন্ত ভালো ফল, এবং এর কারণ কিন্তু বিজেপি সেখানে সেখানে আরএসএস তারা কিন্তু সাংঘাতিক তাদের মধ্যে উন্নয়নমূলক কাজ করছে। এবং এটা একটা জিনিস জানিয়ে রাখি যে সিএসআর, যেটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে, অর্থাৎ ভারতের কর্পোরেটের একটা টাকা যে এনজিওতে দান করতে হয়, সেই টাকার অধিকাংশ যায় হচ্ছে আরএসএস এর এই 140টি সংগঠনে। এবং এটা আমার নিজের দেখার অভিজ্ঞতা যে প্রচুর বামপন্থী, ওই যে বলছিলেন না, বামপন্থীরা আশায় বসে আছে যে বামপন্থী ভোট আবার বামপন্থায় ফিরবে। দেখুন, প্রচুর পশ্চিমবঙ্গের হোল টাইমার, আমার নিয়ে চোখে দেখ, একটা নয়, আমি ডজনখানেক কেস দেখেছি। পশ্চিমবঙ্গের আগে অতীতে হোল টাইমার ছিল, এখন আরএসএস কর্মী হয়ে গেছে, কারণ আরএসএস এর এই এনজিওগুলোতে করে তারা খাচ্ছে, কারণ হোল টাইমারদের টাকা দেওয়ার মতো পয়সা এখন সিপিএমের নেই। তো এরা তো একটা পার্টির হয়ে কাজ করে, ওরা এখন আরএসএস এর হয়ে কাজ করছে। এমনিতেও ওদের মাথায় বুদ্ধি বুদ্ধি বেশি কিছু ছিল না, এটা করে খেতে পাচ্ছিল না বলে পশ্চিমবঙ্গের অসম্ভব দারিদ্রের কারণে সব পার্টির হোল টাইমার হতো। একদম গ্রাউন্ড স্তরে বলছি তো, না যা হয় আর কি, ফলে এখন বামপন্থা থেকে রামপন্থা এসছে, এরা এখন আরএসএস এর বিভিন্ন এইসব এনজিওগুলোতে কাজ করছে, ঠিক আছে, এবং তারা খুশি। আমি অনেকের সাথে কথা বলে জিগেছি, আমি একটা জিনিস বুঝেছি, এদের এই বামপন্থা দক্ষিণপন্থা এসব কিছু বোঝে না, এসব যারা হোল টাইমার আর কি, হচ্ছে না একটা আমি শ্রমিক, মৌমাছি শ্রমিক আর কি, আমাকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, আমি কাজ করবো, এই হচ্ছে ব্যাপার আর কি। তো যেহেতু অর্থনৈতিক বলটা সাংঘাতিক আরএসএস এর, এবং আরএসএস কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিটা বড় পোজিশন পায়, এবং আদিবাসী এলাকার মতো কাজ। এবং একটা জিনিস হচ্ছে এই জন্য যে আমি দেখছি যারা মাঠে ঘাটে কাজ কিন্তু অত্যন্ত ভালো করেছে। এবার আসুন আমরা আরএসএস এর ইতিহাস থেকে বোঝার চেষ্টা করি যে আরএসএস একটা মুসলমান বিরোধী সংগঠন কিনা। এটা খুব জরুরি, এই ফসলাটাও জরুরি। আরএসএস এর প্রতিষ্ঠা হচ্ছে হেজগাঁওকার। হ্যাঁ, তো হেজগাঁওকার কি কি টাইপের লোক? আচ্ছা, উনি
বাল গঙ্গাধর তিলকের ছাত্র মুঞ্জের ছাত্র, তো মুঞ্জে ছিল তার মুঞ্জের প্রটিজি বলা হয় তাকে। তিনি মুঞ্জে কি বললেন, তার গুরু বললেন যে তুমি কলকাতায় গিয়ে বৈপ্লবিক শিক্ষা নিয়ে এসো। কারণ অনুশীলন সমিতি সেই সময়, অনুশীলন সমিতি কিন্তু হিন্দু ন্যাশনালিস্ট সমিতি, এবং পশ্চিমবঙ্গের বিপ্লবী যে ঐতিহ্য আছে সেটা শুরু হয়েছিল অনুশীলন এবং যুগান্তর দিয়ে। এটা দুটোই কিন্তু হিন্দু ন্যাশনালিস্ট সমিতি, তারা কালী পুজো করে অপারেশনে যেত। এবং আজকে যেখানে বামপন্থীরা বাংলার সেই ব্রিটিশ বিরোধী বিপ্লবী ঐতিহ্যকে নিজেদের পকেটস্থ করতে চাই, একটা জিনিস জানানো উচিত, ইট কামস ফ্রম হিন্দু ন্যাশনালিজম স্কোয়ারলি। মুসলমানরা সেই সময় ইসলাম ব্রিটিশ বিরোধিতায় ইচ্ছুক ছিল না, কারণ মুসলিম লীগ স্কোয়ারলি বলছে যে মুসলমানরা ভারতবর্ষের সংখ্যালঘু এবং তারা ব্রিটিশদের সাথে যত মুসলমানরা সহযোগিতা করবে ব্রিটিশরা তত মুসলমানদের দেবে, এই হচ্ছে তখন তত্ত্বটা চলছে আর কি। কিন্তু তার মানে এই নয় যে তখন মুসলমান বিপ্লবী ছিল না, অল্প কয়েকজন ছিল, কিন্তু হাতে গোনা, অধিকাংশ বিপ্লবী হচ্ছে হিন্দু ন্যাশনালিস্ট। দ্যাট ইজ দ্য ফেজ। তো উনি অনুশীলন সমিতিতে এলেন এবং খুব ইন্টেলিজেন্ট লোক ছিলেন হেজগাঁওকার, এবং তিনি অনুশীলন সমিতির লেভেল 4 বিপ্লবী ছিলেন, টপ লেভেলের বিপ্লবী ছিলেন, এবং মেডিকেল কলেজে তখন পড়ছেন, ঠিক আছে, ন্যাশনাল মেডিকেল কলেজ NRS। এবং সেই সময় কিন্তু তিনি বিভিন্ন রকম সেবা সঙ্গের সাথে জড়িত আছেন, এবং একসময় মনে হয় 1911 সাল এরকম সময় ব্যাপক বন্যা হলো মেদিনীপুরে, এবং তাকে দায়িত্ব দেওয়া হলো মেদিনীপুরের কতগুলো মুসলমান গ্রামে। তিনি সেখানে 1 মাস মুসলমান গ্রামগুলোতে নিজে এক গলা জলে করে প্রচুর মুসলমান উদ্ধার করেছেন। এবং কলকাতায় থাকার সময় যারা মুসলিম ন্যাশনালিস্ট ছিল, অর্থাৎ সবাই তো আর প্রো লিগার নয়, মুসলমানদের মধ্যে যারা ব্রিটিশ বিরোধী ছিল এবং বিপ্লবী হতে চাইতো, তাদের সাথে তার গভীর সম্পর্ক ছিল। ইয়ে লট অফ গুড মুসলিম ফ্রেন্ড ইন ক্যালকাটা। ওকে, দ্যাটস এ হিস্ট্রি। তো তার ট্রান্সফরমেশনটা কেন হলো একটু আমাদের জানতে হবে, এবং কোত্থেকে হলো। অর্থাৎ তিনি দেখা যাচ্ছে প্রথম দিকে কিন্তু মোরাললেস একজন সেকুলার হিন্দু ন্যাশনালিস্ট বিপ্লবী। তা উনি এরপর মহারাষ্ট্রে ফিরলেন। মহারাষ্ট্রে ফিরে উনি ওখানে বিপ্লব পরিচালনা করতে গেলেন, এবং 2016 সালে মহারাষ্ট্রে বিপ্লব পরিচালনা করতে গিয়ে 9 মাসের মধ্যে ব্রিটিশ গোয়েন্দা তার বিপ্লবের দফারফা করে দিল, এবং তিনি জেলে গেলেন সোজা কথা। এবং খুব লাকিলি তার ফাঁসি হয়ে যাওয়ার কথা, মানে ইনফ্যাক্ট RSS-এর জন্মই হওয়ার কথা না তাকে ফাঁসি দিল, কিন্তু বেঁচে গেলেন। কেন বেঁচে গেলেন? কারণ বুদ্ধিমান বিপ্লবী ছিলেন। কোর্টে প্রমাণ করতে পারলো না ব্রিটিশরা কেস, 9 মাস বাদে ব্রিটিশরা তাদের ছেড়ে দিল। এই ব্যর্থ বিপ্লবের বিশ্লেষণ করতে গিয়ে তিনি হেজগাঁওকার দেখলেন যে আরে ভাই, আমার যাদের নিয়ে বিপ্লব করার চেষ্টা করছি, এই যে ধরুন আমি ভাবছি আমি এখন জীবন জীবিকা করবো, করতে গিয়ে আমিও সে আমি ইনফ্যাক্ট হেজগাঁওকারের লাইফ আমি বহু সোর্স থেকে পড়েছি, এবং পড়ে আমি তার সেই সময় যা ফিলিং হয়েছিল, অর্থাৎ ওই 1916 সালে ব্যর্থ বিপ্লবের পর আমারও কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে একই ফিলিং, যে কি উনি দেখলেন আরে এদের তো সেই মাইন্ডই নেই, মানে উনার মন ঘোড়ার মতো দৌড়াচ্ছে, উনার বডি ঘোড়ার মতো দৌড়াচ্ছে, উনি তাগড়াই লোক, কিন্তু বাকি যে খাওয়া দাওয়া পায় না ঠিকঠাক করে, এক্সারসাইজ করে না, ইন্টেলেকচুয়ালিজমের কোনো চর্চা নেই, বুদ্ধিবৃত্তির চর্চা নেই, একটা মৃতপ্রায়, বলে এই মৃতপ্রায় সমাজ থেকে আমি কি বিপ্লবী তৈরি করবো? আগে তাদের বডি দেহ মনটাকে তৈরি করতে হবে। তো উনি সেইখান থেকে তার মনে কিন্তু তখন ডাউট বেঁধে গেছে যে আমার একটা অর্গানাইজেশন চাই যেখানে আগে মানুষকে তৈরি করতো, কিন্তু তিনি তখনও তার মধ্যে ঢুকছেন না, কারণ ব্রিটিশ গোয়েন্দারা তার পেছনে, তখন ব্রিটিশ গোয়েন্দারা বলছে যে ঠিক আছে বাবা, তুমি তো বেরিয়ে গেছে, কিন্তু তোমার পেছনে আমি চোখ রাখছি। তো তিনি তো বসে গেছেন, কেউ তো ভেরি অ্যাক্টিভ, উনি ভাবছেন লাইফে নেক্সট কী করবো। বেশ কিছুদিন জনসেবা করা শুরু করলেন, অর্থাৎ ডাক্তারি করা শুরু করলেন। ওকে, জড়াচ্ছেন না কোনো কিছুর মধ্যে, কোনো ব্রিটিশ বিরোধী অ্যাক্টিভিটি তো একদমই না, কারণ ব্রিটিশরা তার উপর পর্যন্ত চোখ রেখেছে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সময় সাভারকার তিনি কিন্তু ব্রিটিশ বিরোধী, এবং তার সাথে একটা ঘটনাকে কেন্দ্র করে একটা জেলে 2023 সালে তার দেখা হবে, অ্যান্ড ইট ইজ ভেরি কনসিকুয়েন্সিয়াল। এই জেলে সাভারকার এবং হেজগাঁওকারের একসাথে থাকাটা ইজ দ্য ফাউন্ডেশন অফ RSS। কিন্তু RSS তখনও জন্মাতো না। RSS-এর জন্মানোর মূল কারণ কিন্তু মহাত্মা গান্ধী, এবং RSS সংগঠনটাই তৈরি হয়েছিল কিন্তু মহাত্মা গান্ধীর লাইনের বিরোধিতা করে। সেটা এরকম যে যখন খিলাফত আন্দোলন মহাত্মা গান্ধী শুরু করলেন, কেন খিলাফত আন্দোলন, কনটেক্সটটা কি, যে তুর্কিতে মানে ইউরোপিয়ানরা খিলাফত অর্থাৎ তুর্কির যে অটোম্যান এম্পায়ারকে ফেলে দিয়েছে, এবং সেখানে সেকুলার একটা মানে মুসলমান খিলাফত বাদ দিয়ে একটা সেকুলার লোক কামাল আতাতুর্ক এসছে, এটা মহাত্মা গান্ধীর পছন্দ হলো না। উনি দেখলেন কি যে ভারতীয় মুসলমানরা
ভারতীয় মুসলমানরা মুসলিম লীগ করছে, তারা ব্রিটিশদের পাচাটা হয়ে যাচ্ছে, তাদেরকে তিনি ব্রিটিশ বিরোধী কোনো আন্দোলনে টানতে পারছেন না, তাই জন্য তিনি খিলাফত আন্দোলন শুরু করলেন। এবং কি মারাত্মক ব্যাপার, মানে ভারতীয়দের দরকার ব্রিটিশ বিরোধী আন্দোলন, তার জন্য মুসলমানদের অ্যাট্রাক্ট করার জন্য তাকে কোথায় তুর্কিতে মুসলমান শাসককে অপসারণ করা হয়েছে সেটা দিয়ে তিনি মুসলমানদের অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন ভারতীয় জাতীয় সংগ্রামে। খুব ভয়ঙ্কর পরিকল্পনা। এবং ভারতবর্ষের দ্বিজাতি তত্ত্বের বীজ বলুন বা ভারতবর্ষের পার্টিশনের বীজ কিন্তু মহাত্মা গান্ধীর এই সিদ্ধান্তের উপর লুকিয়েছিল, এবং আমি ব্যাপারটা এক্সপ্লেন করছি। এবং আজকে যে বিজেপি দেখছেন তার বীজও মহাত্মা গান্ধীর এই সিদ্ধান্তের মধ্যে আছে। তো সেই সময় একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল কংগ্রেসের, যে কংগ্রেসের কিন্তু তখন একটা প্ল্যাটফর্ম, মুসলিম লীগ, হিন্দু মহাসভা, আরএসএস, বা আরএসএস তখনও তৈরি হয়নি, হিন্দু মহাসভা মানে হিন্দু এবং মুসলমান ফ্যাকশন সবাই বাই ডিফল্ট কংগ্রেসের প্রিয়, এবং সেটা 1934 পর্যন্ত চলবে, যে কংগ্রেস কেউ মুসলিম লীগ করুক, হিন্দু মহাসভা করুক, সবাইকেই করত। তো সেই সময় জিন্না, যিনি কংগ্রেসের আগে এক্স প্রেসিডেন্ট ছিলেন, কংগ্রেসের ইয়ংগেস্ট প্রেসিডেন্ট ছিলেন অ্যাকচুয়ালি মোহাম্মদ আলী জিন্না, এবং তখন তিনি অ্যাকচুয়ালি কংগ্রেসই, সবে মানে বহুদিন ধরে তিনি মুসলিম লীগ তাকে ডেকেছেন, তিনি জাননি, কিন্তু মুসলিম লীগের এই 1917 উনি মুসলিম লীগের জাস্ট নামকাওয়াস্তে নামটা লেখান, বাট হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ। তখনও তিনি কংগ্রেস নেতা, মোহাম্মদ আলী জিন্না, তিনি সেকুলার নেতা, তিনি ভয়ঙ্কর ক্ষতি করেন। মানে এটা ইয়ার্কি হচ্ছে, আমি একজন মুসলমান নেতা, আমি ভারত মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে কংগ্রেসের সাথে জড়িত, আর কোথায় নাকি একটা টার্কি, সেখানে কি এরকম একটা মুসলমানদের কমিউনাল একটা সাম্প্রদায়িক অ্যাপিল করে মুসলমানদেরকে ভারতীয় মানে মুসলমানদের ভারতীয় জাতীয় কংগ্রেসে টানতে হবে। বাইরে সেই ট্রেনটা কিন্তু আজকেও শেষ হয়নি। আজকে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, মুসলমানদের অ্যাট্রাক্ট করার জন্য তারা প্যালেস্টাইনে মুসলমানদের বিরুদ্ধে অত্যাচারকে দেখায়। সেই একই ট্র্যাডিশন কংগ্রেসের চলছে, মানে ইন 100 years it didn't change, and in 100 years their failure did not change. তো সেইটা করতে গিয়ে যেটা প্রবলেম হলো সেটা হলো এই, যে উনি বললেন এটা কিন্তু আপনি দাঙ্গা বাঁধাবেন, মানে জিন্না মহাত্মা গান্ধীকে বলছেন আপনি মারাত্মক ভুল করছেন, এইভাবে করলে আপনি গোটা দেশে দাঙ্গা বাঁধাবেন এবং মুসলমানদেরকে ভারতবর্ষে যেখানে মেন স্ট্রিমে আসা দরকার, জিন্না বলছেন ভারতীয়দেরকে মেন স্ট্রিমে আসা দরকার, মুসলমানদের সেকুলারিজম দরকার, মুসলমানদের বিজ্ঞান প্রযুক্তি দরকার, মুসলমানদের ওইসব ইসলামের দরকার নেই, মুসলমানদেরকে চাকরি দরকার, জিন্না বলছেন আধুনিক মুসলমান দরকার। মহাত্মা গান্ধী বলছেন না, আমি মুসলমানদের মধ্যযুগে ফেলে দেবো। জিন্না নিজে দুঃখ করে বলছে, উনি ছেড়ে দেবেন, এরপর কংগ্রেস ছেড়ে দিয়ে উনি মানে মুসলিম লীগ তাকে বরাবর প্রেসিডেন্ট হতে বলেছে, উনি হননি, কিন্তু মহাত্মা গান্ধীর এই ঘটনার পর তিনি মুসলিম লীগের দায়িত্ব নিলেন। তার আগে পর্যন্ত কোনো সম্ভাবনা ছিল না যে মুসলিম লীগ দ্বিজাতি তত্ত্ব করে, কারণ তাদের জিন্নার মতো নেতাই ছিল না। তা জিন্নার মতো নেতা যিনি একটা অখণ্ড আধুনিক ভারতবর্ষের স্বপ্ন দেখলেন, চলে গেলেন। ফলটা কী হলো, মালাবারে 2021 সালে সৈয়দ ভ্রাতৃদ্বয় বিশাল দাঙ্গা হলো। সেই দাঙ্গায় প্রচুর হিন্দু ক্ষতিগ্রস্ত হয়, এবং নাগপুরেও হিন্দুরা দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করলো। তো এইবার হেজগাঁওকাররা বসে থাকতে পারলেন। উনি 2023 সাল থেকেই প্রতিরোধ করা শুরু করলেন, কিন্তু তখনও অফিসিয়ালি উনি আরএসএসটা তৈরি করেনি, কিন্তু তিনি যেহেতু মুসলমানরা দাঙ্গা করছে, এবং নাগপুরে এমন অবস্থা এই পশ্চিমবঙ্গের মতোই আর কি, যে মসজিদের সামনে দিয়ে তারা কোনো গণেশ পুজোর প্রসেশন বার করতে পারতো না, রাইট? তো 2000 এরপর তিনি, আমি আরও ডিটেলসে যাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে, উনি জেলে যান, এবং জেলে গিয়ে তার সাভারকারের সাথে দেখা হলো। তো সাভারকার তাকে আরএসএস তৈরি করার প্ল্যানটা দেন আর কি। এই নিয়েও তিনি জেল থেকে বেরিয়ে 2025 সালের বোধহয় 25শে সেপ্টেম্বর লক্ষ্মী পুজোর দিন তিনি আরএসএস প্রতিষ্ঠা করেন, এবং প্রথমে 100 মতো এরকম সমাজসেবক তৈরি করলেন। যাক, তারপর প্রচারক, আরএসএসের সমস্ত অর্গানাইজেশন এগুলো তৈরি হলো, করে তিনি বললেন যে আগে লাঠি খেলো, আগে শরীর তৈরি করো, আগে চর্চা করো, দেখো। তারপর 1927 সালে, মানে আরএসএস 1925 সালে তৈরি হলো, 2 বছর বাদে তিনি নাগপুরে মুসলমানদের সাথে টক্কর নেওয়া শুরু করলেন। সুতরাং আরএসএসের উত্থানের পেছনে অবশ্যই একটা মুসলিম বিরোধিতার গল্প আছে, কারণ যেসব মুসলিমরা দাঙ্গা করছিল তারা ওই গণেশ পুজোর দিন 27 সালে মসজিদের সামনে দিয়ে গণেশ পুজোর প্রসেশন নিয়ে যান, বা দিস টাইম দে আর প্রিপেয়ার্ড। যথারীতি মুসলমানরা সেই প্রসেশনকে অ্যাটাক করে, মারামারি হয়, এবং মারামারিতে তারা মুসলমানদের বুঝিয়ে দেয় এবার হিন্দুরা জেগে গেছে। সো হি প্রুভড হিজ পয়েন্ট। কিন্তু সমস্যা হচ্ছে যে আরএসএস কখনোই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে জড়াবেন, এটা আরএসএসের চার্টার। কেন চার্টার? উনি বললেন যে না, এরা তৈরি নয়, এদের দেহমনকে তৈরি করতে, কিন্তু তিনি নিজে তৈরি। তার জন্যে গান্ধীজির সল্ট মার্চে কিন্তু তিনি আবার, মানে হেজগাঁওকার কিন্তু একটা অদ্ভুত চরিত্র, তিনি বলছেন যে আরএসএস জড়াবে না,
কারণ আরএসএস তৈরি নয়, সংগঠনের লোকজন স্বাধীনতার জন্য তৈরি নয়, কারণ তারা নট ফিজিক্যালি ফিট। কিন্তু তিনি নিজে শর্ট মার্চে গান্ধীর সাথে হেঁটেছেন এবং এবং জেল খেটেছেন। গান্ধীর জন্য তিনি নিজে জেল খাটছেন। একটা অদ্ভুত একটা বৈপরীত্য আছে যে গান্ধীর বিরুদ্ধে গিয়ে তিনি একটা সংগঠন তৈরি করলেন, আবার গান্ধীর শর্ট মার্চের ইয়েতে কিন্তু কিন্তু তিনি স্বাধীনতাকামী লোক ছিলেন। উনি যতদিন ছিলেন আরএসএস ঠিকঠাক ছিল, আর এবং আরএসএস বাড়ছিল, এবং আরএসএস যথেষ্ট সেকুলার সংগঠন ছিল অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। কিন্তু তারা অবভিয়াসলি বিভিন্ন জায়গায় মুসলমান গুন্ডাদের টক্কর নিচ্ছে। সেকেন্ড পয়েন্ট যেটা শুরু হলো, গোয়ালকর যখন মানে তারপর থেকে গুরু গোয়ালকর যখন আসেন, তারপর থেকে একটু সমস্যাটা সরি হয়। সমস্যাটা এই জন্য সরি হয় যে গোয়ালকর যখন আরএসএস সংগঠনের দায়িত্ব পেয়েছেন, সেই সময়টাই গোটা বিশ্বজুড়ে ফ্যাসিজম নাজিজম চলছে। এবং আমি বাইরে এখন আমাদের কাছে ফ্যাসিজম এবং নাজিজম খুব ঘৃণ্য ব্যাপার, কিন্তু তখন ফ্যাসিজম আর নাজিজম গোটা পৃথিবীতে প্রচণ্ড জনপ্রিয় হচ্ছে, কারণ তারা জনগণকে ডেলিভার করছে, রাইট? যার জন্য নেতাজিও ফ্যাসিস্ট কিছুটা ছিলেন। নেতাজিও কিন্তু তিনি মুসোলিনি এবং হিটলারের কিছুটা ভক্ত ছিলেন, এবং আমাদের রবীন্দ্রনাথ ওখানে গিয়ে চমকে গেছিলেন উন্নতি দেখে, যদি রবীন্দ্রনাথ সমালোচনাও করেছেন, দ্যাটস আনাদার পয়েন্ট। স্ট্যালিন অন্যদিকে দেখা যাচ্ছে তখন একনায়কতন্ত্রের উপর ভিত্তি করে এবং সোশ্যাল ডারউইনিজমের তত্ত্বে, সব ভুলভাল তত্ত্বে বিশ্বাস করে পৃথিবী এগোচ্ছে। তো ন্যাচারালি তখন সোশ্যাল ডারউইনিজমের দেশীয় তত্ত্ব যেটা তৈরি করলেন আর কি গুরু গোয়ালকর, সেটা হচ্ছে যে না, ব্রাহ্মণদের দিয়ে আরও বেশি বিশুদ্ধ সন্তান তৈরি করতো। তো হি হ্যাজ এ লট অফ ননসেন্স স্টাফ, যেটা পরবর্তীকালে কিন্তু আরএসএস নিজেরাই কিন্তু আরএসএসের মধ্য থেকেই কিন্তু তাকে বাদ দেওয়া হবে। পরে যখন দেওরাস ওনাদের সঙ্ঘ পরিচালক হবেন, তখন গুরু দেওরাস যখন সঙ্ঘ পরিচালক হবেন, তখন এগুলো অনেক কিছু বাদ দেওয়া হয়। মানে গোয়ালকরের যেসব বিভ্রান্তিকর কিছু তত্ত্ব ছিল, যেগুলো কাস্টিজমের পক্ষে, শ্রেণী বৈষম্যের পক্ষে এবং সোশ্যাল ডারউইনিজমের পক্ষে, সেগুলো কিন্তু খুব কেয়ারফুলি আরএসএসের ইয়ে থেকে বাদ দেয়। তো সেটা আগে সেটা অ্যাকচুয়ালি এগুলো নিয়ে সিপিএম বা বামপন্থীরা অনেক জল ঘোলা করে। আই থিঙ্ক ইট ইজ নট নেসেসারি। কিন্তু আরএসএসের সবচেয়ে ইন্টারেস্টিং অধ্যায়টা হবে হচ্ছে যবে থেকে দেশভাগ শুরু হলো। এবার দেশভাগের সময় আরএসএস কিন্তু একটা বড় সংগঠন না, এবং বাইরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন ব্রিটিশরা বারবার বলেছে আরএসএসকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, এরা ব্রিটিশ বিরোধী নয়, এরা নিজেদের মধ্যে বন্দুক খেলা এই করা, নিজেদের মিলিশিয়া তৈরি করছে। ইনফ্যাক্ট তখন যেটা হয়, আরএসএস জানতো যে দেশভাগ আসবে, এবং দেশভাগের সময় হিন্দুদের রক্ষা করার জন্য তাদের লাঠি খেলা, তাদের মিলিটারি একটা প্যারামিলিটারি অর্গানাইজেশন তৈরি হবে। এবং আরএসএসকে টক্কর দেওয়ার জন্য অল ইন্ডিয়া মুসলিম লীগ থেকে মুসলিম ন্যাশনাল ফোর্স বলে একটা অর্গানাইজেশন তৈরি হয়। অ্যাকচুয়ালি আমাদের মানে শেখ মুজিবুর রহমান থেকে সবাই ছিল, এবং গ্রেট ক্যালকাটা কিলিংসে অল ইন্ডিয়া মুসলিম লীগের যে এই যে মিলিট্যান্ট উইংটা ছিল, যাকে বোধ হয় মুসলিম কাউন্সিল, মুসলিম একটা কি একটা অর্গানাইজেশন বলতো, আমার খেয়াল নেই, বাট এটা আরএসএসের কাউন্টারপার্ট। এই অর্গানাইজেশনকে কিন্তু ভারতবর্ষের অনেক ইয়েরা ব্যান্ড করে দিল, বোধ আরএসএস এবং এটাকে। এটা হয়েছিল পাঞ্জাবে প্রথম এদেরকে ব্যান করা, পাঞ্জাবে তখন পার্টিশনের জন্য ইয়ে হচ্ছে। আর পশ্চিমবঙ্গে আরএসএস সেভাবে তখনও দাগ কাটতে পারেনি। অবভিয়াসলি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখন হিন্দু মহাসভাকে এনেছে পশ্চিমবঙ্গে, তখন থেকে একটু মানে 1937 আগে আরএসএস পশ্চিমবঙ্গে ছিল না। 37-এর পর থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গে আরএসএস আসতে শুরু করে, এবং যবে থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উনি বললেন যে হিন্দুদের বাঁচাতে হিন্দু সংগঠনগুলো দরকার। এইবার ঘটনাটা হচ্ছে কি, পার্টিশনের সময় তো আরএসএস ব্যান্ড হয়ে গেল জানুয়ারিতে, ম্যাক্সিমাম গভর্নমেন্ট ব্যান্ড করে দিয়েছে। এবং কিন্তু মুসলিম লীগের সংগঠনকে পাঞ্জাবে ব্যান করা হলো, কিন্তু বাংলায় ব্যান করা হলো না, কারণ বাংলায় মুসলিম লীগ ক্ষমতায়। পাঞ্জাবে ব্যান করেছিল কারণ পাঞ্জাবে ক্ষমতায় ছিল মুসলিম লীগের কম্পিটিটিভ ইউনিয়নিস্ট পার্টি, যার জন্য দেখবেন পাঞ্জাবে গ্রেট ক্যালকাটা রায়ট হয়নি, কিন্তু কলকাতায় হয়েছে। এটাও একটা ডিপ হিস্ট্রি আপনাদের জানিয়ে রাখলাম। তো ইনিও তো আরএসএস তখন ব্যান্ড কিছু করতে পারছে না, আর এই অবস্থায় মহাত্মা গান্ধীর প্রভাব বাড়ছে। তো আরএসএসের অনেক কজন আরএসএস থেকে বীতশ্রদ্ধে চলে যান। ইনফ্যাক্ট এটা যেটা বলা হয় যে আরএসএস মহাত্মা গান্ধীকে খুন করেছিলেন, পরবর্তীকালে কিন্তু আরএসএস সুপ্রিম কোর্টে গিয়ে এর এগেনস্ট একটা রুলিং আনে এবং দেখায় যে বেসিক্যালি যে যারা যে গোডসে, যে নথুরাম গোডসে যে মহাত্মা গান্ধীকে খুন করেছিলেন, তিনি কিন্তু 1946-এই আরএসএস ছেড়ে দেন, কারণ ওই সময়টায় আরএসএসের উপর প্রচুর ব্যান চলছিল। তো বেসিক্যালি আরএসএস বহুবার ব্যান্ড হয়েছে, তো ছেড়ে দিয়ে উনি মহাত্মা গান্ধীকে খুন করেন। তো যাকে এটা আরএসএস লিগালি তাদেরকে এক্সোনারেট করেছে, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে যারা মহাত্মা গান্ধীকে খুন করেছে তারা আরএসএসেরই লোক, এক্স আরএসএসের লোক বলতে গেলে। তো যাকে এর প্রবলেমটা হলো এই যে নেহেরু এবং বল্লভভাই প্যাটেল দুজনাই আরএসএসকে ব্যান করবো না, ঠিক আছে, যা ব্যান আছে ব্যান থাকুক। এবার গোয়ালকর চেষ্টা চালাচ্ছেন, উনি বারবার করে বল্লভভাই প্যাটেলকে লিখছেন যে না, আরএসএস এর ব্যান্ডটা বন্ধ করে দাও। করতে করতে 1948-এ যখন মানে মহাত্মা গান্ধীকে মারা যখন হয়ে গেল, তখন
প্যাটেল তো ফাইল বন্ধ করে রেখে দিল, বলে যাক তোরা ব্যান থাক। কারণ তার আগে পর্যন্ত প্যাটেল বারবার করে বলার চেষ্টা করছিল যে ভাই তোরা কংগ্রেসের সাথে মিশে যা, ভারতের ডেমোক্রেসিকে অ্যাকসেপ্ট কর। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভারত যখন স্বাধীন হচ্ছে তখন ভারতবর্ষের দুটো ফ্যাকশন, এই লেফটিস্ট ফ্যাকশন এবং রাইটিস্ট ফ্যাকশন, অর্থাৎ আরএসএস এবং সিপিএম, আরএসএস এবং তখন অবিভক্ত সিপিআই, এরা কিন্তু তখন ভারতের সংবিধান এই ইন্ডিপেন্ডেন্সকে ঝুটা বলেছে। ভারতের ইন্ডিপেন্ডেন্সকে ঝুটা বলেছে দুটো পার্টি, একটা হচ্ছে এই সিপিএমের দল মানে সিপিআইয়ের দল, আর একটা হচ্ছে আরএসএসের দল। দুটোই অ্যাকচুয়ালি তখন উগ্র সংগঠন। তারা বলছে ভারতীয় সংবিধান ভুল। দুজনের ভিন্ন পয়েন্ট, একজনের পয়েন্ট হচ্ছে যে এটা গরিবদের জন্য কিছু করে না, একজন পয়েন্ট হচ্ছে এটা ভারতীয়দের জন্য, হিন্দুদের জন্য কিছু করে না। গোয়ালকর খুব প্রকাশ্যেই 1960s পর্যন্ত লিখছেন যে ভারতীয় সংবিধানে তারা বিশ্বাস করছে না, কারণ ভারতীয় সংবিধানে ভারতীয়ত্ব বলে কিছু নেই। এটা বিভিন্ন বিদেশের এখান থেকে সংবিধানটা করে, এটা বাইরে সেই কমপ্লেনটা আমিও বলি, ওখান থেকে টুকে একটা ভুলভাল সংগঠন। বাবা সাহেব আম্বেদকরও তাই বলেছেন, এই একটা ব্যাপারে সিপিআইও তাই বলছে যে এটা তো গরিবদের জন্য কিছু নেই। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। কিন্তু তখন যখন ব্যান্ড থেকে তুলে দেওয়ার জন্য, অর্থাৎ গোয়ালকর বারবার করে মানে মহাত্মা গান্ধীকে ওই হত্যা করার পর তো আরএসএস পুরো আন্ডারগ্রাউন্ড ব্যান্ড, তো গোয়ালকর চেষ্টা চালাচ্ছেন যে তাকে রিভাইভ করার জন্য। তখন কিন্তু বল্লভভাই প্যাটেল বারবার করে বলছেন ভাই তোমাদেরকে আমি মানে আনব্যান করতে পারি, আবার অনুমতি দিতে পারি, একটাই শর্তে দেবো, তোমাদের এক ডেমোক্রেটিক সংবিধান দিতে হবে, তোমাদের ভারতীয় সংবিধানকে স্বীকার করতে হবে এবং ভারতের ইয়ের প্রতি অ্যালিগেন্স দিতে হবে। তো এটা নিয়ে আরএসএসে প্রচুর বৎসা হয় যে তারা এগুলো স্বীকার করবে, কিন্তু আলটিমেটলি যা হয়, নাহলে কংগ্রেস তখন ক্ষমতায়, কংগ্রেস ব্যান করে দেবে। তো আরএসএস ইভেনচুয়ালি স্বীকার করে, মানে ওই অশ্বত্থামা হত গজ, মানে অশ্বত্থামা অতিথি গজ হিসাবে, যে তারা ভারতীয় সংবিধানকে স্বীকার করবে, তারা ভারতীয় তাদের একটা ডেমোক্রেটিক প্রসেস থাকবে লিডার ইয়ের জন্য, তারা মানে নাসি পার্টির মতো চালাবে না, এইগুলো মুচলেখা দিয়ে বাই দ্য ওয়ে তারা কিন্তু আবার ইয়ে পায়। তারপর আবার আরএসএস ব্যান হয়ে যায় 1975-এ ইন্দিরা গান্ধীর ইয়ের সময়, এমার্জেন্সির সময়। খুব ইন্টারেস্টিংলি ইন্দিরা গান্ধী এমার্জেন্সিকে কিন্তু আরএসএস পছন্দ করে, কারণ ইন্দিরা গান্ধী সে সময় যে রিফর্মগুলো করার চেষ্টা করছেন, ভারতকে এগিয়ে নেওয়ার জন্য একটা একনায়কতান্ত্রিক ডিক্টেটরশিপ করছেন এবং ভারতকে জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সঞ্জয় গান্ধীকে তখন আরএসএসে খুব পছন্দ, এটা 1975-এর কথা বলছি। তারা কিন্তু মানে জনসংঘ, এই সময় জনসংঘের নেতারা জেলে গেছেন, কিন্তু আরএসএস চেষ্টা করছিল কংগ্রেসের সাথে সে সময় একটা সমঝোতাতে আসতে। তো ইন্দিরা গান্ধীর সাথে তখন কিন্তু আরএসএসের একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয় এবং সঞ্জয় গান্ধীর সাথে আরএসএসের একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তো যে আরএসএস সবাই যখন ব্যান উঠে যায় 1977-এ, আরএসএসের সাথে কংগ্রেসের ভালো সম্পর্কের কারণে, ইন্টারেস্টিং ব্যাপার, 1980-তে ইন্দিরা গান্ধী যে জিততেন, তাতে কিন্তু অনেক সংঘচালক ইন্দিরা গান্ধীকে সাহায্য করেছিল, কিন্তু তাদের মনে হয়েছিল যে ইন্দিরা গান্ধী ইজ এ স্ট্রং লিডার। তখন কিন্তু জনসংঘ, হিন্দুত্ববাদী পার্টি ইন্দিরা গান্ধীর অপোজ করছে, কিন্তু খেয়াল রাখবেন 1980-তে ইলেকশনে কিন্তু হিন্দুত্ববাদী পার্টিগুলো খুব ভালো কিছু করতে পারেনি। ওকে, কিন্তু আবার কংগ্রেসের সাথে তাদের দূরত্ব বাড়ে এবং আস্তে আস্তে পুরো হিন্দুত্ববাদী পার্টিগুলো, অর্থাৎ জনসংঘ থেকে যে বিজেপি তৈরি হলো বোধহয় 1977-এ, সেই পার্টির প্রতি পুরোপুরি আরএসএসের সাপোর্ট চলে আসে আফটার 1980s ইলেকশন, যখন ইন্দিরা গান্ধী কিন্তু এই হিন্দুত্ববাদীদের মানে আরএসএসের সাপোর্টে ক্ষমতায় আসার পর আরএসএসের যে দাবিগুলো ছিল সেগুলো কিন্তু মানলেন না। এটা অ্যানাদার থিং। এবং তিনি অবভিয়াসলি পাঞ্জাবে হাত পোড়ালেন, এই করলেন। তো ন্যাচারালি আরএসএস বুঝে গেল যে কংগ্রেসের উপর ভরসা করে কোনো লাভ নেই, তাদের নিজস্ব হিন্দুত্ববাদী অর্গানাইজেশন, অর্থাৎ যেটা জনসংঘ, বাজপেয়ী জনসংঘ থেকে উঠে বিজেপি তৈরি করেছেন, তার প্রতি তাকে ফোকাস করতে হবে। তো এই 1980-তে ইন্দিরা গান্ধীর বিট্রায়ালের পর কিন্তু পুরোপুরি আরএসএসের ফোকাস হয়ে গেল হচ্ছে বিজেপিকে সাপোর্ট করা এবং বিজেপিকে গ্রো করানো এবং বিজেপির মধ্য দিয়ে আরএসএসের এটাকে সংগঠিত করা। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আরএসএসের প্রতিষ্ঠাতা যদি প্রথম জীবনে দেখা যায়, হি ওয়াজ নেভার অ্যান অ্যান্টি মুসলিম। ইনফ্যাক্ট উনি ছাত্র জীবনে মুসলিম এরিয়ায় যত কাজ করেছেন, হিন্দু এরিয়ায় তত কাজ করেন। কিন্তু ফেট অফ দ্য ইভেন্ট, থ্যাঙ্কস টু মহাত্মা গান্ধী। আবার বলেছি যে ইসলামের কোনো সমস্যা নেই, সমস্যাটা হয় কি পলিটিশিয়ানরা ইসলামকে কাজে লাগায় গুন্ডামুর জন্য, যেটা অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধী শুরু করেছিলেন এই কালচারটা, এবং সেটা করেছিলেন খিলাফত আন্দোলনের মাধ্যমে, এবং তাকে জিন্না বাঁচাতে পারেননি ভারতকে। তো ন্যাচারালি কিছু করার নেই, তো তাকে বাঁচার জন্য তিনি এসব করেছেন, কিন্তু অ্যাজ সাচ হি ওয়াজ নট। এবার গোয়ালকর এবং দেওরাসের সময় আমরা যদি দেখি, দেওরাসের সময় অ্যাকচুয়ালি আরএসএস প্রায় মৃতপ্রায় বলতে গেলে, মানে খুব কষ্ট করে স্যাংশনের মধ্য দিয়ে তাদের যেতে হয়েছে। বাট আফটার এই মানে কংগ্রেসের কাছ থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পর আরএসএসের কিন্তু একটা সুবিধা, আরএসএস যখন কংগ্রেসের সাথে হাত মিলিয়ে কাজ করেছে কিছুদিন ইন্দিরা গান্ধীর সাপোর্টের জন্য, যেটা সেই সময়টা থেকে কিন্তু আরএসএস একটা ব্যাপক অ্যাকসেপ্টেন্স পেতে শুরু করে।
আরএসএস মোটামুটি ওই গ্রাউন্ড রিয়ালিটিটা বুঝতে পারে যে ভারতবর্ষে কাজ করলে তাদের অত হার্ডকোর হওয়া চলবে না, তাদেরকে একটা ওভারঅল অ্যাকসেপ্টেন্সের মধ্যে দিয়ে যেতে হবে। তো আমরা যেটা দেখতে পাবো যে দেউরাসের সময় থেকে কিন্তু গুরু দেউরাসের সময় থেকে কিন্তু আরএসএস অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে গেছে। অর্থাৎ তারা বুঝেছে যে ভারতবর্ষের ক্ষমতা দখল করতে গেলে এটা করতে হবে, এটা করতে হবে না, যেটা অ্যাকচুয়ালি সিপিএম করে। আমি সিপিএমকে বলছি সিপিএমকে চেঞ্জ করতে হবে, সিপিএম চেঞ্জ করবে, কিন্তু আরএসএস কিন্তু নিজেদেরকে ঠিকঠাক করে চেঞ্জ করেছে, তাদের বেসিক কোর আদর্শটা কিন্তু ঠিক রেখে দিয়েছে, এবং তারা তাদের শাখা সংগঠন থেকে বিভিন্ন টাইপের লোকজনকে আইএসএ বসিয়েছে, আইপিএসে বসিয়েছে, এবং আস্তে 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 তারা ভারতবর্ষের ক্ষমতা দখল। আমি আবার বলছি যে আরএসএস ভারতবর্ষে অপ্রতিরোধ্য শক্তি এই কারণে যে তাদের পেছনে ভারতের ক্যাপিটালিস্টের হাত আছে, এবং তারা দেশের মানুষদের কালচারের সাথে বসে কাজ করছে। সিপিএম কিন্তু দুটো ক্ষেত্রেই বিরোধিতা, ক্যাপিটালেরও বিরোধিতা করছে, দেশের মানুষের কালচারের বিরোধিতা করছে। তো সিপিএম শূন্য হতে বাধ্য, রাইট? তো সিপিএমের একমাত্র ওয়ে আউট ছিল হচ্ছে এই দুটোর সাথে আবার স্থানীয় পুঁজির সাথে আর আর স্থানীয় মানুষের কালচারের সাথে কানেক্ট করা, কিন্তু করবে না, ওরা দুটো ব্যাপারে বিরোধী। তো ন্যাচারালি দে আর গোইং টু ভ্যানিশ, কিছু করার নেই। তো এখানে একটা বড় স্কিম অফ দ্য গেম যেটা আসছে সেটা হচ্ছে যে আরএসএস, একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে আরএসএস অত্যন্ত নিখুঁতভাবে প্ল্যান করে একটা টোটাল অর্গানাইজেশনের মধ্যে কাজ করেছে, এবং ভারতবর্ষের পোস্ট ইন্ডিপেন্ডেন্সের সময় অধিকাংশ সময় তাদের গোপনে কাজ করতে হয়েছে। এবং আমি আবার বলছি যে এই নয় যে তারা পুরোপুরি কংগ্রেস বিরোধী ছিল, বা এই নয় যে তারা পুরোপুরি এর পক্ষে ছিল। সবসময় তারা দেখেছে যে কোথায় গেলে তাদের কাজের সুবিধা হবে। যেমন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সাথেও তাদের একসময় ভালো সম্পর্ক ছিল, মমতা, বিশেষ করে আরএসএস ওল্ড গার্ডদের সাথে মমতা ব্যানার্জি খুব ভালো সম্পর্ক ছিল। তো আরএসএস তার নিজের মতো গুটিগুলো গুছিয়েছে সব জায়গায়, এবং এই নয় যে তারা সবসময় বিজেপিকেই সাপোর্ট করেছে, অ্যাজ সাচ দ্যাট ইজ অলসো নট ট্রু। কিন্তু তাদের নিজস্ব একটা আইডিওলজি আছে, নিজস্ব আইডিওলজি অনুযায়ী তারা চলেছে। তো আইএসএস সম্বন্ধে ভুলভাল ধারণা করার থেকে আমি বলবো যে আপনারা পড়ুন, আপনারা জানুন, নিজেরা সার্চ করুন। আগে এর যুগে নিজেরাই অনেক কিছু পড়তে পারবেন। কিন্তু আরএসএসের এটা ঠিক যে ইতিহাসটা মুসলমান বিরোধিতা দিয়ে, কিন্তু আপনি যদি আজকে আরএসএসের বিভিন্ন সংগঠনে যান দেখবেন সেখানে প্রচুর মুসলমানও বেনিফিট পাচ্ছে। এই নয় যে তারা মুসলমানদের দূরে সরিয়ে দিয়েছে। মেন সমস্যাটা দাঁড়াচ্ছে এইখানটাতে যে বেসিক্যালি যখন বিরোধী পার্টিগুলো মুসলমান গুন্ডা দিয়ে একটা জায়গায় শাসন করার চেষ্টা করছে, সেটা ডেফিনেটলি আরএসএসের আইডিওলজি বিরোধী, তো তারা বিরোধিতা করবেই।